গত ১২ তারিখের নির্বাচনের পর থেকেই আমরা গলার রগ ফুলিয়ে বলছিলাম, এবারের ইলেকশনে কৌশল খাটানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ডিপ স্টেট মেকানিজম করে বিএনপিকে ফেভার করেছে আর জামায়াত জোটকে ১০০ সিটের নিচে আটকে রেখেছে। অনেকে আমাদের কথা বিশ্বাস করেননি, জামায়াতের কথা বিশ্বাস করেননি, কিন্তু আজ খোদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি সেই সত্যটাই স্বীকার করে নিল। টিআইবির পর্যবেক্ষণ বলছে, নির্বাচনে জাল ভোট পড়েছে এবং প্রশাসনের একাংশ চরম নিষ্ক্রিয় ছিল। টিআইবি তাদের গবেষণার জন্য দৈব চয়ন পদ্ধতিতে বা র্যান্ডমলি ৭০টি আসন বেছে নিয়েছিল। এর মধ্যে ১৫টি আসনে অর্থাৎ ২১.৪% আসনে এক বা একাধিক জাল ভোট প্রদানের সুস্পষ্ট তথ্য তারা পেয়েছে। ডক্টর ইফতেখারুজ্জামান অবশ্য ক্লিয়ার করেছেন যে এর মানে এই নয় যে জাতীয়ভাবে ২১% জাল ভোট পড়েছে, কিন্তু চিন্তা করুন, র্যান্ডম স্যাম্পলিংয়েই যদি ৫ ভাগের ১ ভাগ আসনে জাল ভোটের প্রমাণ মেলে, তবে পুরো ৩০০ আসনের চিত্রটা কেমন হতে পারে? ভোট তো ডাকাতি হলো, কিন্তু যারা সংসদে গেলেন তাদের কোয়ালিটি কি? টিআইবি বলছে, ত্রয়োদশ সংসদের অর্ধেক সংসদ সদস্যরই বিশাল দায় বা ঋণ রয়েছে। তাদের মোট দায় বা ঋণের পরিমাণ শুনলে আপনার চোখ কপালে উঠবে। ১১,৩৫৬ কোটি টাকা, যা বিগত ৪ সংসদের তুলনায় সর্বোচ্চ। সবচেয়ে ভয়াবহ পরিসংখ্যান হল দলভিত্তিক ঋণের হার। এই বিশাল ঋণের পাহাড়ের মধ্যে ৬২% ঋণই হল বিএনপির এমপিদের। অন্যদিকে জামায়াতে ইসলামীর এমপিদের ঋণের হার মাত্র ১৬%। যে দলের এমপিরা মাথা থেকে পা পর্যন্ত ঋণে ডুবে আছেন, তারা সংসদে গিয়ে জনগণের সেবা করবেন নাকি আগে নিজেদের ঋণ শোধ করার জন্য টেন্ডারবাজি আর লুটপাটে মন দেবেন? জাতীয় সংসদ হলো আইন প্রণয়নের জায়গা, কিন্তু সেখানে রাজনীতিকদের চেয়ে ব্যবসায়ীদের ভিড়ই বেশি। টিআইবির তথ্য মতে এবারের সংসদেও ব্যবসায়ী পেশার প্রার্থীরাই সবচেয়ে বেশি, প্রায় ৬০%। যদিও দ্বাদশ সংসদের তুলনায় এটি ৫% কমেছে, কিন্তু নবম সংসদের তুলনায় এখনও ৩% বেশি। সংসদে যখন ৬০% ব্যবসায়ী বসে থাকে, তখন তারা দেশের পলিসি বানায় নিজেদের ব্যবসার লাভের কথা চিন্তা করে। ডিপ স্টেট ঠিক এই জিনিসটাই চেয়েছিল, এমন একটা সংসদ যারা আদর্শের চেয়ে টাকাকে বেশি ভালোবাসে, কারণ ব্যবসায়ীদের খুব সহজেই ব্ল্যাকমেইল বা নিয়ন্ত্রণ করা যায়। জাল ভোটগুলো পড়ল কিভাবে? আসমান থেকে তো আর ব্যালট পড়েনি। টিআইবির রিপোর্ট স্পষ্ট করে বলছে, নির্বাচন আয়োজনে সম্পৃক্ত সরকারি কর্মচারীদের, বিশেষ করে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে ব্যাপক নিষ্ক্রিয়তা লক্ষণীয় ছিল। তারা সুস্থ ও প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কেন? কারণ ওপর মহলের বা ডিপ স্টেটের নির্দেশ ছিল, বিএনপি যা করে করুক, তোমরা চোখ বন্ধ রাখো। জামায়াতকে কোনোভাবেই ১/৩ আসন পেতে দেওয়া যাবে না। এই প্রশাসনিক নিষ্ক্রিয়তাই বিএনপির মেজরিটি পাওয়ার আসল চাবিকাঠি। প্রধান রাজনৈতিক দলগুলোর আচরণবিধি মানার যে অঙ্গীকার করেছিল, তা তারা ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচন কমিশনকে সরাসরি অসহযোগিতা করেছে। প্রার্থীরা তাদের নির্ধারিত খরচের সীমা ইচ্ছেমতো অতিক্রম করেছে। কালো টাকার ছড়াছড়ি ছিল পুরো নির্বাচন জুড়ে। নির্বাচন কমিশন এগুলো দেখেও না দেখার ভান করেছিল। এই কালো টাকাই জাল ভোটের ইঞ্জিন হিসেবে কাজ করেছে। জামায়াতে ইসলামী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা ৩০টি আসনে আইনি লড়াইয়ে নামবে। এখন টিআইবির এই রিপোর্ট জামায়াতের জন্য সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ালো, কারণ একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের সংস্থা যখন বলছে যে প্রশাসনের নিষ্ক্রিয়তা ছিল এবং জাল ভোট পড়েছে, তখন ট্রাইব্যুনালে এই রিপোর্ট এভিডেন্স হিসেবে বিশাল ভূমিকা রাখবে। বিএনপি হয়তো ভাবছে তারা খুব বড় জয় পেয়েছে, কিন্তু এই ৬২% ঋণগ্রস্ত এমপিদের নিয়ে তারা আসলে ডিপ স্টেটের পাতা ফাঁদেই পা দিয়েছে। যখনই এই এমপিরা দুর্নীতি করতে যাবে, ডিপ স্টেট তাদের ফাইল আটকে দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে নেবে। সাধারণ মানুষ যারা জুলাই বিপ্লবে রক্ত দিয়েছিল, তারা এই রিপোর্ট দেখে হতাশ। তারা চেয়েছিল একটি ক্লিন এবং ফেয়ার ইলেকশন, কিন্তু তারা পেল একটি ইঞ্জিনিয়ার্ড নির্বাচন। এই মোহভঙ্গ হওয়া সাধারণ মানুষ আগামীতে আর বিএনপির ওপর আস্থা রাখবে না। নির্বাচনে আসন কম পেলেও নৈতিকভাবে জামায়াত জিতেছে। টিআইবির রিপোর্টই প্রমাণ করে, জামায়াতের এমপিদের ঋণের হার সবচেয়ে কম এবং তারা কালো টাকা বা প্রশাসনের সহযোগিতায় জেতেনি। তারা যা পেয়েছে নিজেদের ক্লিন ইমেজের জোরেই পেয়েছে। টিআইবির এই রিপোর্ট প্রমাণ করে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এখনও চরম ত্রুটিপূর্ণ। পিআর বা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ সিস্টেম ছাড়া এই জাল ভোট, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং কালো টাকার খেলা বন্ধ করা সম্ভব নয়। সত্য কোনোদিন চাপা থাকে না। আমরা যা বলেছিলাম, টিআইবি আজ তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল।
এখন অনেকেই হতাশায় ভুগছেন, কিন্তু আসুন আমরা একটু পরিসংখ্যানের দিকে তাকাই। গত 5টি নির্বাচনের ইতিহাস ঘাটলে দেখা যায় একমাত্র জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে সর্বোচ্চ 68 আসন পেয়েছে, জোটগতভাবে 700। এটা জামায়াতের জন্য একটি বিশাল গুড সাইন, মাস্টারেস্ট। যেখানে অন্যান্য দলগুলো বিরোধী দল হিসেবে অস্তিত্ব সংকটে ভুগেছে, সেখানে জামায়াতের এই উত্থান প্রমাণ করে আগামীতে তারা আরও ভালো ফলাফল করবে এবং ক্ষমতায় যাবে। একটু হিসাব করুন তো, 2008 সালে চরম ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে পুরো বিএনপি জামায়াত জোটকে মাত্র 30 আসনে আটকে দেওয়া হয়েছিল। আর আজ 2026 সালে ডিপ স্টেট এবং প্রশাসন তাদের সর্বোচ্চ মেকানিজম এবং ইঞ্জিনিয়ারিং করার পরও জামায়াতকে 68 আসনের নিচে নামাতে সক্ষম হয়নি। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? জনগণ আসলে জামায়াতকে কত বিশাল পরিমাণ ভোট দিলে এত কারচুপি আর ব্যালট ছিনতাইয়ের পরও জামায়াতের আসন 70-এর কাছাকাছি থাকে? এই সমীকরণটা বুঝলেই জামায়াতের বর্তমান ভোট ব্যাংকের আসল সাইজটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ভোট তো ডাকাতি হয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হলো আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়া জামায়াতের সাধারণ নেতাকর্মী এবং সমর্থকদের সাইকোলজি বা মনস্তত্ত্ব এত বেশি ড্যামেজ করে দিয়েছে যে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি আমলেই নিতে পারছে না। মিডিয়া সারাদিন এমনভাবে নিউজ ফিড দিচ্ছে যেন বিএনপি একদম ফেয়ার ইলেকশনে জিতে গেছে, আর জামায়াত তাদের যোগ্যতার অভাবেই হেরেছে। এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের কারণে অনেক জামায়াত সমর্থক নিজেরাই নিজেদের দোষ দিচ্ছেন। তারা বুঝতে পারছেন না যে মাঠে তাদের সাথে কতটা সূক্ষ্ম গেম খেলা হয়েছে। মিডিয়ার এই ন্যারেটিভ বা বয়ান ভাঙতে না পারলে কর্মীরা মানসিক শক্তি হারিয়ে ফেলবে। এই যে সাইকোলজিক্যাল ড্যামেজ, এখান থেকে বেরিয়ে আসতে হবে। জামায়াতকে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে এখন অত্যন্ত শক্ত অবস্থানে যেতে হবে। যা হয়েছে তা আল্লাহর ইচ্ছা বলে ঘরে বসে থাকলে চলবে না। আল্লাহ বলেছেন চেষ্টা করতে। যে 30টি আসনের ফল জামায়াত বাতিল চেয়েছে, সেখানে শুধু মামলা করে বসে থাকলে হবে না। রাজপথ এবং আদালত দুই জায়গাতেই প্রেশার ক্রিয়েট করে পুনরায় ভোট গণনা বা রিকাউন্টিং আদায় করে নিতে হবে। যদি একটি আসনেও পুনরায় গণনা করে জামায়াত তাদের ছিনতাই হওয়া জয় ফিরে আনতে পারে, তবে পুরো দেশের সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে। মানুষ বুঝতে পারবে যে আসলেই কারচুপি হয়েছিল। তাই এই 30 আসনের লড়াইটা শুধু সিট পাওয়ার লড়াই নয়, এটি সত্য প্রতিষ্ঠার লড়াই। জামায়াত শুধু মাঠের রাজনীতি করে আর বিএনপি করে সিস্টেমের রাজনীতি। এবার জামায়াতকে বুঝতে হবে, রাষ্ট্র ক্ষমতা শুধু রাজপথে স্লোগান দিলে আসে না। রাষ্ট্র চালাতে হলে সেই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, অর্থাৎ ডিপ স্টেটের ভেতরে নিজেদের লোক ঢোকাতে হবে। জামায়াত সব জায়গায় যদি গুপ্ত লোক ঢোকাতে পারে, ডিপ স্টেটে পারবে না কেন? অবশ্যই পারবে। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ এবং আমলাতন্ত্রে যদি আপনার স্ট্রং অবস্থান না থাকে, তবে আপনি যতই ভোট পান না কেন, টেবিলের নিচ দিয়ে রেজাল্ট পাল্টে যাবে। আগামী 5 বছর জামায়াতের সবচেয়ে বড় প্রজেক্ট হওয়া উচিত মেধাবী তরুণদের বিসিএস এবং অন্যান্য পলিসি মেকিং জায়গায় প্রতিষ্ঠিত করা। সিস্টেমের ভেতর নিজেদের লোক না থাকলে বারবার এই ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হতেই হবে। আজকের এই মেগা অ্যানালাইসিসের শেষ কথা, জামায়াতে ইসলামীর কর্মী ভাইদের বলছি, মিডিয়ার ফাঁদে পা দেবেন না। আপনারা হেরে যাননি, আপনাদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। 68টি আসন কোনো ছোটোখাটো বিষয় নয়, এটি আপনাদের আগামী দিনের বিজয়ের ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর। এখন প্রয়োজন ধৈর্য, প্রজ্ঞা এবং স্ট্র্যাটেজি। ছায়া মন্ত্রিসভা গঠন করে সরকারের চোখে চোখ রেখে কথা বলতে হবে। 30টি আসনের লিগ্যাল ব্যাটল চালিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা, ডিপ স্টেট মেকানিজম বুঝতে হবে। আগামী দিন ইনশাআল্লাহ আপনাদেরই হবে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।